ইউনূস মিয়া কেন তার সবচেয়ে প্রিয় পাত্র খলিলুর রহমানকে পাঠাচ্ছে? এর কারণ দিল্লি বোমা বিস্ফোরণ, আর সেই বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়া। ভারতের গোয়েন্দারা একেবারে হাতে কলমে প্রমাণ পেয়ে গেছেন। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একদিন আগে কেন নয়াদিল্লিতে গেলেন? হাসিনার রায় ঘোষণা হওয়ার পর একদিন আগে খলিলুর রহমানকে কেন ভারতে যেতে হলো? বার্তা সংস্থা রয়টার্স একের পর এক এটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছে, নানা খবর দিচ্ছে, নতুন নতুন চমক দেওয়ার চেষ্টা করছে। এই 50% মানুষ সমর্থক যারা শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে আগামী নির্বাচন পর্যন্ত পুরো দেশটাকে একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যেতে সক্ষম হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যাওয়া তো দূরের কথা, শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কোমর বাঁধছেন, তেমনই দাবি কলকাতায় থাকা তার অনুগামীদের। তাদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও আছেন। সোমবার নেত্রীর ফাঁসির আদেশ শুনে তারা খানিকটা মনমরা হয়ে পড়েছিলেন। যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমন বিচারই হতে চলেছে। দাবি আরও যে এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। সোমবার দুপুরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউ নেত্রীকে ফোন করবার সাহস দেখাননি। নিজেদের মধ্যে ফোন আলাপ করে বিলাপ করছিলেন। মঙ্গলবার তাদের একজন বলছিলেন, আমরা বলাবলি করছিলাম, সব শেষ হয়ে গেল, আর আশা নেই। তার মিনিট 5 মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ শেখ হাসিনা। আমার গলায় ফাঁসির রশি, আর তোমরা আমাকে একটা ফোনও করলা না। খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন। তিনি ভেবেছিলেন ফোন করবেন, কিন্তু সাহস পাননি। জবাবে শেখ হাসিনা তাকে শটান বলেন মোহাম্মদ ইউনূস তাকে কি ফাঁসি দেবেন, তিনি বরং ইউনূসকে ফাঁসি দেবেন। ওই নেতার কথায় নেত্রী বললেন, ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব, আল্লাহ আমার এমনি এমনি বাঁচিয়ে রাখেননি, গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি। শেখ হাসিনার কথায় দৃশ্যতই উদ্বুদ্ধ কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ। এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি 14 দলের জোটকেও ভোটে লড়তে না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে। তাদেরই বক্তব্য, কাদের সিদ্দিকী ইতিমধ্যেই জানিয়েছেন তার দল ভোটে অংশ নেবে না। বস্তুত আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশে তাদের বাদ দিয়ে ভোট হতে দিলে যে সরকার আসবে তারা বৈধতা পেয়ে যাবে, তখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা আরো কঠিন হয়ে যাবে। তবে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার আগে বাংলাদেশে যে জনরোষ তৈরি হয়েছিল তা নিয়ে আশাবাদী কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগ নেতৃত্ব। তারা অবশ্য জোর গলায় বাংলাদেশের সাম্প্রতিকতম হিংসাত্মক ঘটনা প্রবাহকে গণরোষ বলেই অভিহিত করছেন। তাদের কথায় আওয়ামী লীগের এখন অত ক্ষমতা নেই, আমাদের লোক কোথায় বাংলাদেশে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের একটি বড় অংশ কলকাতায় আশ্রয় নিয়ে আছেন। কবে দেশে ফিরবেন জানেন না তারা, কিন্তু একান্ত আলোচনায় মেনেও নেন যে তাদের কিছু ভুলও হয়েছিল। মাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অভ্যুত্থানের খোঁজও পাননি, কিন্তু একই সঙ্গে এখন তারা বলছেন আমরা পেছনের দিকে তাকাতে চাই না, যা হওয়ার হয়ে গেছে, আমরা সামনে তাকাতে চাই। আওয়ামী লীগের এই নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে। ইউনূসের বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে। শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সেই রোষ আরো বাড়বে বলে তাদের বক্তব্য। তার উপর স্বয়ং শেখ হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আশাবাদী। এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন, এ অনেক বড় কথা, আমরা ভেঙে পড়েছিলাম, উনি আমাদের শক্তি দিলেন। এই খবরটা জানাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আনন্দবাজার। শেখ হাসিনার দৃঢ়তা, ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব, এই দৃঢ়তার কারণেই শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ নেতৃত্বের মনোবল চাঙ্গা হবে। মনোবল চাঙ্গা হয়েছে, আনন্দবাজারের প্রতিবেদন তাই বলছে। আনন্দবাজারে নেতাদের সাথে কথা বলেছে, কথা বলে প্রতিবেদন করেছে যে তারা আসলে মুষড়ে পড়েছিল। আর মুষড়ে পড়বার কারণটা কি? এই রায়টা যে হবে 2024 সালে ক্ষমতা থেকে বিদায়ের পরেই যখন ট্রাইব্যুনাল গঠিত হলো, তখন তো একটা শিশু বা পাগলও বুঝতে পেরেছিল যে এই ট্রাইব্যুনালে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগ নেতৃত্বের ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি এমনটাও হতে পারে আওয়ামী লীগের যেসব নেতা জেলে বন্দী আছেন
তাদের কাউকে কাউকে এরা যদি আরো খানিকটা সময় পায়, আরো কয়েক মাস সময় পায়, ফাঁসিতে ঝুলিয়েও দিতে পারে। অবাক হবার কিছু নেই। শেখ হাসিনাও অবাক হননি। শেখ হাসিনাও তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওকে ফাঁসিতে ঝোলাবো। এই দৃঢ়তায় তার নেত্রীর শেখ হাসিনার এই দৃঢ়তায় আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীর দৃঢ়তা আসা উচিত বা আসার কথা। আসলে দমিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় না, যেভাবে অন্যায়ভাবে দমিয়ে রাখা দাবিয়ে রাখা হচ্ছে। আজকে যারা দাবিয়ে রাখছেন, দমিয়ে রাখছেন, তারা মনে করছেন বাহ, আমরা আজীবনের জন্য বন্দোবস্ত পেয়ে গেছি, চিরস্থায়ী বন্দোবস্ত, এই বন্দোবস্ত থেকে আমাদের কেউ ছুটাতে পারবে না। কিন্তু হিসেব অন্যরকম। যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন তারা আসলে অন্ধ থাকেন, কিন্তু সত্যিকার অর্থে দিন বদলায়, দিন পাল্টায়। আওয়ামী লীগের দণ্ড প্রতাপ যদি আপনি খেয়াল করেন, যে 15.5 বছর কি প্রতাপে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও কখনো মনে করেননি যা তাদের একসময় বাস্তুহারা হতে হবে। আজকে কি অবস্থা দেখুন, আজকে কি করুণ অবস্থা। আজকে যারা এই কথা ভাবছেন যে তারাও চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছেন, না, কেউ চিরস্থায়ী বন্ধ পাননি। আপনারা অন্যায় করছেন, আপনাদেরও পতন অনিবার্য। শেখ হাসিনা সেই দৃঢ়তার কথাই বলেছেন যে আমাকে কি ফাঁসি দেব, আমি তাকে ফাঁসি দেব। অজিত ডোভালের সঙ্গে দেখা করতে আসছেন খলিলুর রহমান, যাকে বলে একেবারে ছুটতে আসছেন। আগে ডাকলেও আসতেন না, আর এখন ছুটতে আসছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ 19 নভেম্বর দিল্লি সফরে আসছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম জাতীয় নিরাপত্তা পর্ষদের সম্মেলনে অংশ নিতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে 2 দিনের এই সফর নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে ব্যাপক জল্পনা। এই সফরের তাৎপর্য আরো বেশি, কারণ গত অক্টোবরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দিল্লিতে 2টো গুরুত্বপূর্ণ সম্মেলনে আসতে দেননি মোহাম্মদ ইউনূস। তিনি 13 থেকে, মানে ওয়াকারুজ্জামান 13 থেকে 16 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স এবং জাতিসংঘের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর তাদের চিফস কনক্লেভ, এই 2টো সম্মেলনেই অনুপস্থিত ছিলেন। যে 2টো সম্মেলনে ওয়াকারুজ্জামান আসেননি সেগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই যে সম্মেলনে খলিলুর রহমান আসছেন তার থেকে। বিশেষত সে সময় সন্ত্রাসবাদ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যা ভূমিকা আছে তার প্রেক্ষিতে ওই মিটিং দুটোর অনেক বেশি গুরুত্ব ছিল। অথচ সেদিন আসতে দেননি ইউনূস মহাশয়, অথচ 1 মাসের ব্যবধানে খলিলুর রহমান দিল্লি সফরে আসছেন। এটা দেখে সবাই ভাবছে দিল্লির এবারের সম্মেলন তো আদৌ সেরকম গুরুত্বপূর্ণ নয়, তাহলে এমন উচাটন হয়ে কেন আসছেন খলিলুর? তাছাড়া এই যে দিল্লির সম্মেলনটা 19 তারিখ থেকে 2 দিনের জন্য হতে যাচ্ছে, তার সদস্য হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাস। গত 14 বছর এই সংস্থার চলছে এই সংস্থা, কিন্তু বাংলাদেশের সদস্য হয়েছে একদম হালে, গত বছর 2024-এ, তাও শেখ হাসিনা চলে যাওয়ার পরে। এবং সেটা ওই যে এই প্রথম তারা দেশ হিসেবে অংশ নেবে, যখন সব দিকে ভারতের পায়ে পা বাঁধিয়ে ঝগড়া। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।